নুরুল হক নূর। বেশ কয়েকদিন থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনাটা ছিল। সর্বশেষ নুরুল হক নূর নিজে এবং জাতীয় নাগরিক কমিটির বেশ কয়েকজন শীর্ষ নেতা গণমাধ্যমকে বিষয়টা নিশ্চিত করেছেন। তাদের মধ্যে আলোচনাটা চলছে, অর্থাৎ গণ অধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক কমিটির মধ্যে আলোচনাটা চলছে। কিন্তু নুরুল হক নূর নতুন রাজনৈতিক দলে যোগ দিলে তিনি কোন দায়িত্বে আসবেন এই ব্যাপারে এখনও তারা ঐক্যমতে পৌঁছাতে পারেননি। নুরুল হক নূর নতুন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন বিষয়টা ঠিক এমন নয়। তারা যদি ঐক্যমতে পৌঁছতে পারেন, অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি এবং গণ অধিকার পরিষদ যদি ঐক্যমতে পৌঁছতে পারে, সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ নতুন রাজনৈতিক দলের সাথে একীভূত হবে। একই ধরনের আলোচনা আরও বেশ কয়েকটা রাজনৈতিক দলের সাথেও হচ্ছে জাতীয় নাগরিক কমিটির। তাদের মধ্যে আছে এবি পার্টি, গণসংহতি আন্দোলন এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। গণমাধ্যমে বেশ কিছু রিপোর্ট হয়েছে, আমরা একটা রিপোর্ট একটু দেখি। ছাত্রদের দলে যোগ দেওয়ার আলোচনায় নূর। ছাত্র জনতার অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে চলতি মাসের শেষ সপ্তাহে আত্মপ্রকাশ হতে যাচ্ছে তারুণ্যনির্ভর রাজনৈতিক দল। সংশ্লিষ্টরা জানান নতুন এই দলে অনেক চমক থাকছে। তার মধ্যে রয়েছে বিএনপি, গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটা রাজনৈতিক দলের নেতাদের নতুন দলে যোগ দেওয়া। গুঞ্জন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এই দলে যোগ দেবেন, অথবা নতুন দলের সাথে গণ অধিকার পরিষদ এক দলে পরিণত কিংবা জোটবদ্ধ হবেন। যে দলগুলোর সাথে তাদের এই আলোচনা চলছে, অর্থাৎ গণ অধিকার পরিষদ, এবি পার্টি, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, তাদের সাথে যদি নতুন রাজনৈতিক দল একীভূত নাও হয়, তাদের সাথে জোটবদ্ধ হবার অর্থাৎ জোট গঠনের আলোচনাটাও তারা এগিয়ে নিচ্ছে। নতুন দলে যোগ দেওয়া কিংবা জোটবদ্ধ হওয়ার ব্যাপারে তরুণ ছাত্র নেতাদের সাথে নুরুল হকের আলাপ আলোচনাও হয়েছে, কিন্তু দুই পক্ষ এখনো উপসংহারে পৌঁছাতে পারেননি। নাম প্রকাশে অনিচ্ছুক ডাকসুর সাবেক এক নেতা এই তথ্য জানিয়েছেন। গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় নুরুল হক নূর ছাত্রদের নতুন দলে আসতে চান। দলের শীর্ষ দুই পদের একটি পদের দাবিদার তিনি। এছাড়া নতুন দলে একজনকে মুখপাত্র রেখে স্থায়ী কমিটির সদস্যদের দিয়ে দল পরিচালনা করারও আরেকটি প্রস্তাবনা আলোচনায় আছে। এমনটি হলে সেখানে তিনি স্থায়ী কমিটির সদস্য হতে পারেন। সূত্র বলছে গত কয়েকদিন ধরে নাগরিক কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে কয়েক দফায় মিটিং হয়েছে নূরের, সেখানে এসব বিষয়ে আলোচনা হয়েছে, তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। গত কয়েকদিন ধরে আসন্ন দলটির সদস্য সচিব পদ ঘিরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিশেষ করে সাবেক শিবির নেতাদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে এই আলোচনা আরও ডালপালা মেলেছে। একই কারণে দলটির আত্মপ্রকাশ ঘিরে সক্রিয় হতে শুরু করেছেন নাগরিক কমিটিতে থাকা গণ অধিকার পরিষদের সাবেক নেতারা। নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণ অধিকার পরিষদ, এবি পার্টি, গণসংহতি আন্দোলন এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের বেশ কয়েকজন নেতা রয়েছেন। তাদের ছাত্র সংগঠনের নেতারাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রয়েছেন, বেশ গুরুত্বপূর্ণ পদেই রয়েছেন ইনফ্যাক্ট। সূত্র আরও জানায় নুরুল হক নূরকে আহ্বায়ক কিংবা সদস্য সচিব এসব পদে দেখতে চায় না নাগরিক কমিটির বেশিরভাগ নেতাই। সেক্ষেত্রে জোটবদ্ধ রাজনীতি কিংবা নির্বাচনী জোট হতে পারে। অন্যদিকে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতারা বলছেন নূরকে আহ্বায়ক করা ছাড়া ওয়ান পার্টি হওয়ার সম্ভাবনা কম, কেননা নাগরিক কমিটির অধিকাংশ নেতা এবং ছাত্র উপদেষ্টারা দীর্ঘদিন নুরুল হক নূরের সঙ্গেই রাজনীতি করেছেন। নূরকে আহ্বায়ক করলে দল আরও শক্তিশালী হবে। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির এক নেতা বলেন, নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেমন কোটা সংস্কার আন্দোলন থেকে সৃষ্টি এবং তারুণ্য নির্ভর সংগঠন গণ অধিকার পরিষদও একই ধারার দল। নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, নতুন দলে নুরুল হক নূরের যোগ দেওয়া নিয়ে আলোচনা হয়েছে, তবে শীর্ষ দুই পদে জুলাই অভ্যুত্থানের শক্তিদের মধ্য থেকেই সবাই চায়, সেক্ষেত্রে তার এই দলে যোগ দেওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেছে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুধু নাগরিক কমিটি নয়, এবি পার্টি, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ তারুণ্যভিত্তিক কয়েকটি দল নিয়ে বৃহত্তর দল গঠন নিয়েও আলোচনা হয়েছে, তবে কারো সঙ্গেই এখনও অ্যাডজাস্টমেন্ট হয়নি। এই বিষয়ে নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি বলেন, সম্মিলিত এবং বড় আকারে রাজনৈতিক শক্তি হিসেবে হাজির হলে সেটি জাতি এবং নতুন রাজনৈতিক শক্তির জন্য ভালো। আলাপ চলমান আছে, তবে এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এর সঙ্গে অনেক স্টেক হোল্ডার জড়িত আছে। নতুন দলে তাকে ঘিরে আলোচনার বিষয়ে জানতে চাইলে নুরুল হক নূর বলেন, এ ধরনের আলোচনা ছিল, অর্থাৎ নূর নিজেই স্বীকার করেছেন তাদের মধ্যে আলোচনাটা হয়েছে। যেহেতু আমরাও কোটা সংস্কারের মাধ্যমে রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছি, তাই উভয় পক্ষ থেকেই এই আলোচনা এসেছিল, তবে আলাপ আলোচনার মাধ্যমে আমরা এখান থেকে অনেকটা সরে এসেছি। কেননা আমরা গত 7 থেকে 8 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে
প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হিসেবে পরিচিতি পেয়েছি, কিন্তু নতুন দলে নানা মত পার্থক্য রয়েছে, কাঠামো ঠিক হয়নি, সেক্ষেত্রে তাদের সঙ্গে একীভূত হওয়া কঠিন। তাহলে আমরা কেন একীভূত হয়ে এ প্রক্রিয়ায় যাব? এদিকে দল ঘোষণার বিষয়ে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, নতুন দল গঠন নিয়ে মতভেদ আছে, দ্বন্দ্ব আছে, মত যেখান থেকে আসুক না কেন সিদ্ধান্ত সবার সমন্বয় হবে। এক সপ্তাহের মধ্যে নতুন দলের ঘোষণা আসবে, সেটি 24 থেকে 26 তারিখের মধ্যে। আমরা জানি ফেব্রুয়ারির মাঝামাঝি নতুন দল ঘোষণার কথা ছিল, তৃতীয় সপ্তাহে এই দল ঘোষণা করা হতে পারে, 24 তারিখের কথা শোনা যাচ্ছিল। তবে সদস্য সচিব পদ নিয়ে নাগরিক কমিটির বিভিন্ন অংশের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। বিশেষ করে নাগরিক কমিটির সর্বশেষ সাধারণ সভা বয়কট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ এবং তার অনুসারীরা, এবং এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শিবির এবং জাতীয় নাগরিক কমিটির অন্য অংশগুলোর মধ্যে প্রকাশ্যে বিরোধ দেখা যাচ্ছে। ফলে সবকিছু মিলিয়ে এই জায়গাতে নুরুল হক নূরের প্রবেশের একটা সুযোগ তৈরি হয়েছে বলে গণ অধিকার পরিষদের অনেকেই মনে করছেন। জাতীয় নাগরিক কমিটির ভেতরে গণ অধিকার পরিষদ থেকে যারা এসেছেন কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণ অধিকার পরিষদ থেকে যারা এসেছেন তারাও আশাবাদী নুরুল হক নূর নতুন এই রাজনৈতিক দলে, ছাত্রদের এই নতুন রাজনৈতিক দলে প্রধান শীর্ষ 2 পদের একটিতে আসবেন। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ এবং নতুন রাজনৈতিক দল একীভূত হতে পারে, এবং একই সাথে আরও বেশ কয়েকটা রাজনৈতিক দলের সাথেও আলোচনা চলছে। তবে একীভূত না হলেও জোট গঠনের প্রক্রিয়াটা তারা এগিয়ে রাখছেন। সেক্ষেত্রে ভবিষ্যতে গণ অধিকার পরিষদ, এবি পার্টি, গণসংহতি আন্দোলন এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল গড়ে উঠছে তাদের সাথে জোটবদ্ধ হতে পারেন কিংবা একীভূত হতে পারেন। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পারছি, ফেব্রুয়ারির এবার জাতিকে চমকে দেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। উপলক্ষ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অধ্যাপক গোলাম আজমের ক্রেডিট নিয়ে এবার মুক্ত আলোচনা হবে। শিবিরে বিশাল বিশাল র্যালি 21শে ফেব্রুয়ারিকে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করবে। আমিরে জামাত জাতির উদ্দেশ্যে জরুরি আহ্বান জানিয়েছেন, তার দলের উদ্দেশ্যে জরুরি নির্দেশনা দিয়েছেন। আমরা আলোচনা করব। দর্শক, শিবির বরাবরই এটা করে, শুধু র্যালি নয়, শিবিরের দোয়া, শহীদ পরিবারের কাছে যাওয়া বা শহীদদের কবর জিয়ারত করা, ভাষা শহীদদের এবং ভাষা সংক্রান্ত নানান প্রতিযোগিতা ইত্যাদি থাকে। কিন্তু শিবিরের ইতিহাসে সবচেয়ে সুন্দর একটা সময় এখন তারা পার করছে, এবং বাংলাদেশে শিবির এই প্রথম 2025 সালে বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। অতএব এবছর তাদের যে 21শে ফেব্রুয়ারি পালন, এটা নিঃসন্দেহে একটা ভিন্ন মাত্রা থাকবে, এতে কোনো সন্দেহ নেই। এবং অধ্যাপক গোলাম আজমের যে ক্রেডিট, এটা নিয়ে ওপেন আলোচনা হবে। 24-এর সাথে মিলিয়ে অনেক আলোচনা হবে। অধ্যাপক গোলাম আজমের নামেই ভাষা আন্দোলনের অনেক কর্মসূচি পালিত হয়েছে, স্মারকলিপি দেয়া, এরকম অনেক ঘটনা। যেহেতু তিনি তৎকালীন ডাকসুর জিএস ছিলেন, আর ডাকসুর জিএস ইজ ভেরি ইম্পর্টেন্ট পোস্ট, ডাকসুর নেতৃত্বেই আন্দোলনের অনেকগুলো ধাপ চলছিল। সেখানে গোলাম আজম এবার একটা গুরুত্বপূর্ণ স্বীকৃতি পাবে। গোলাম আজম বা জামাত নেতারা বাংলাদেশে কখনো স্বাধীন ছিল না। জামাত নেতারা এই 2025 সালেই প্রথম স্বাধীন। অতএব তাদের জন্য একটা মহা সুযোগ, এবার ভিন্ন কিছু ঘটবে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালনের আহ্বান ডাক্তার শফিকুর রহমানের। আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে জামাত র্যালি করবে এরকম কথা এখনো বলেনি, তবে জামাতেরও র্যালি করা উচিত, এটা আমার পরামর্শ। 16 ডিসেম্বর যেরকম আমিরে জামাত রাজপথে নেমেছিলেন নিজেই র্যালি করতে, আমিরে জামাত না নামলেও জামাত ইসলামের বিভিন্ন শাখা 21শে ফেব্রুয়ারি র্যালি করতে পারে। শহীদ মিনারে যেহেতু জামাতের লোকজন সাধারণত যায় না বা যাবে না, র্যালি করতে পারে তারা, এটা আমি সাজেস্ট করব। শিবির তো করবেই, জামাতেরও করা উচিত, কিন্তু আমিরে জামাত নির্দেশনার মধ্যে শুধু দোয়া এবং আলোচনা সভা এটাকেই বলা হয়েছে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদ দিবস হিসেবে পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান 20 ফেব্রুয়ারি এক বিবৃতি প্রদান করেছেন। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস। 1952 সালে এই দেশের তরুণ ছাত্র ও যুব সমাজ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য তদানীন্তন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল। আন্দোলন দমনের জন্য সেদিন রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলকারীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। গুলিতে প্রাণ হারিয়েছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ আর অনেককে।
বাংলা ভাষার জন্য তাদের এই আত্মত্যাগের কারণে দেশের মানুষ তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমি মহান আল্লাহর কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। ঠিক আছে, কিন্তু আমি প্রথমে গোলাম আজম সাহেবের নাম কেন বললাম, ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম, যে জামাত এটা বলে কিনা, জামাত এটা কতটুকু সামনে আনে দলীয় ভাবে, অপেক্ষা করেন। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করেছে, এটা ভাষা শহীদদের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি। বাংলা ভাষাকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা করার জন্য দেশের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করে বিজাতীয় শিক্ষা ও সংস্কৃতি আগ্রাসন থেকে বাংলা ভাষাকে রক্ষা করতে হবে, তাহলেই ভাষা আন্দোলন শহীদদের স্বপ্ন সার্থক হবে। দেশবাসী আজ এমন একটা সময় ভাষা দিবস পালন করতে যাচ্ছে, এটা জামাতের ইতিহাস সবচাইতে সুন্দর সময়, জামাত ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় সময় অতিক্রম করছে। আর এই সময় 21শে ফেব্রুয়ারি এসেছে। সবেমাত্র দেশ ফেসিবাদ মুক্ত হয়েছে, বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদ পেতে শুরু করেছে। বর্তমানে দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে প্রয়াস চলছে। দেশের মানুষ জানমাল ও ইজ্জত আবরু বজায় রেখে চলাফেরা করতে পারছে, যদিও নাগরিকদের শতভাগ সুযোগ সুবিধা নিশ্চিত করা এখনো সম্ভব হয়নি। এমত অবস্থায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নাগরিকদের ভোটাধিকার সহ সকল মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। সব ঠিক আছে, আহ্বানগুলো পৌঁছে দিচ্ছি। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে আলোচনা সভা দেওয়ার মাধ্যমে পালন করার জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামী সকল শাখা দেশবাসীর প্রতি উদ্যত আহ্বান জানাচ্ছি। আমিরে জামাতের এই স্টেটমেন্টের মধ্যে অধ্যাপক গোলাম আজমকে স্মরণ করা হয়নি, তার অবদানের কথা এখানে উল্লেখ নেই। আমি এটার প্রতিবাদ জানাচ্ছি। আমিরে জামাতের অবশ্যই উচিত ছিল এই বিবৃতিতে অধ্যাপক গোলাম আজমের নাম উল্লেখ করা। আমি ব্যক্তিগতভাবে এই জন্য প্রথমেই তার কথা বলেছি, আবারও স্মরণ করছি। ভাষা শহীদ অধ্যাপক গোলাম আজমের কথা বেশি বেশি বলুন, প্রচার করুন। ভাষা আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক ছিলেন ডাকসুর তৎকালীন জিএস তরুণ ছাত্র নেতা তৎকালীন অধ্যাপক গোলাম আজম। এটা বারবার বলুন। আমিরে জামাত কেন বললেন না আমি জানি না, এটা ভুল অদূরদর্শিতা। ক্রেডিট নেওয়ার চেষ্টা করতে হবে। জামাতের সাবেক আমিরদের তাদেরকে বাদ দিয়ে জামাত ইসলামের রাজনীতি নেই, তাদেরকে বাদ দিয়ে সামনে এগোতে চাইলে জামাতের রাজনীতি থাকে না, তাহলে নতুন দল একে পার্টি টাইপের বা এই টাইপের কিছু করতে হবে। অতএব জামাত ইসলামী হিসাবে অধ্যাপক গোলাম আজমকে